সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হতে পারে আদালতে। হাসিনা সরকারের পতনের পর নামে বেনামে চলছে মামলা, তৎপর অসাধুরা, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে ডিএমপি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, আজ অংশ নেবে দ্বিপক্ষীয় বৈঠকেও দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনা। আজ খুলছে পোশাক কারখানা, আন্দোলন হলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, চলমান অস্থিরতার জন্য ভারতকে দোষারোপ। যাদের রক্তের বিনিময়ে নতুন বিজয়, তাদেরই একজন কদমতলীর রিফাত, সন্তানকে হারিয়ে নির্বাক মা বাবা, বিচারের দাবি। ভোল পাল্টানোর চেষ্টায় খুলনা সহজে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ শেখ পরিবারের প্রভাবে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে আছি আমি ফারসান আলিদা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তাকে তোলা হতে পারে আদালতে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় 1টি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের সরকারের 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা এবং শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেফতার করা হলো। মামলার অজ্ঞাতনামা আসামি, এর সঙ্গে জুড়ে আছে ভয় আর আতঙ্ক। শেখ হাসিনার সরকার পতনের পর লক্ষাধিক মানুষকে নামে বেনামে করা হয়েছে মামলার আসামি। মামলা বিতর্কিত করতে এবং ব্যক্তি স্বার্থে কিছু অসাধু ব্যক্তি এটি ব্যবহার করছে বলে জানান আইনজীবীরা। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। সাইদুল ইসলামের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ রিপোর্ট। ছাত্র জনতা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থানা কিংবা আদালতে জমা পড়েছে পাহাড় সম মামলা। হাজারো মামলার মধ্যে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে। এসব মামলায় দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাথায় মামলার বোঝা নিয়ে অনেকেই এখন ঘর ছাড়া। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে টাকা কামানোর জন্য জুলাই গণহত্যার মামলাগুলোকে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি। এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের এই বিজ্ঞ আইনজীবীর। নামের এক ধরনের একটা বাণিজ্য শুরু হয়েছে, যে নাম সরবরাহ করে একটা শ্রেণী উদ্দেশ্যমূলকভাবে তাদের টাকা ইনকাম করার এক ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে প্রতিহত করাটা খুব জরুরি। থানার সামনে আগেও দালাল বসে থাকতো, এখনও নানান ধরনের নাম বাণিজ্যের জন্যই দালাল বসে থাকছে। তারা দেখলেই বুঝতে পারে যে হয়তো কোনো না কোনো কারণে মামলা করতে আসছে, কিংবা নিজেরা গিয়ে অ্যাপ্রোচ করছে যে আপনার এখানে কি জুলাই হত্যাকাণ্ডের জন্য মামলা করতে এসছেন কিনা, সেক্ষেত্রে আমি কিছু নাম আপনাকে দিতে পারবো, এত টাকা লাগবে, এই লাগবে। এখন যিনি আসছেন তিনি তো হেল্পলেস, তিনি তো একটা নামও জানেন না অনেক ক্ষেত্রে হয়তো। তবে এমন অভিযোগের বিষয়ে এখনো জানা নেই বলে দেশ টিভিকে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। মূলত মামলার যে বাদী যেভাবে আমাদের কাছে অভিযোগটা দেয়, আমরা এখানে ইন্টারফেয়ার করার সুযোগ খুবই কম। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, এরকম যদি সুস্পষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে মামলায় অজ্ঞাতনামা আসামি থাকাতে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ও ন্যায় বিচার নিশ্চিতের শঙ্কা তৈরি হবে বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। একজনকে ফলসলি ইমপ্লিকেট করা, যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, সেগুলো আমার মনে হয় যে মূল জায়গা থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে এবং সেখানে বিচারটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং বিচারটা আলটিমেটলি ন্যায় বিচারটা পাবে না। আর যদি মানে এমনি শত্রুতা উদ্ধারের জন্য দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাকচুয়ালি জাস্টিস পেতে হলে, মামলা প্রমাণ করতে হলে আপনাকে ওই স্পেসিফিক হতে হবে সবকিছু। ঢালাওভাবে আসামি করা হলে বেশিরভাগ মামলা টিকবে না বলেও মনে করেন অ্যাডভোকেট SM শাহজাহান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় 2010 সালে ময়মনসিংহের মুক্তাগাছার ডান হাতের কবজি কেটে নেওয়া হয় লুৎফর রহমান নামের এক ব্যক্তির। 2018 সালে আওয়ামী লীগের করা নাশকতার মামলায় বেশ কয়েক মাস খাটেন জেলও।
অভিযোগ উঠেছে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগের পর দলীয় এক নেতার আক্রোশের শিকার হন সেই লুৎফর। এ নিয়ে দলের ভেতরে বাহিরে চলছে সমালোচনার ঝড়। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টানা ৩ বারের মেম্বার লুৎফর রহমান। বিএনপি করায় ২০১০ সালে তার হাতের কবজি কেটে দেয় একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল। করা হয় মামলা দিয়ে হয়রানি। অভিযোগ উঠেছে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর আক্রোশের মুখে লুৎফর। নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাকেও আসামি করায় পালিয়ে বেড়াতে হচ্ছে ঘরবাড়ি ছেড়ে। যখন আওয়ামী লীগের আমল ছিল আমি আধা রইলাম, বিএনপি সাপোর্ট করে দিকে, বিএনপির দল করে দিকে হাত হারাইলাম। এখন দেশের এত কিছু পরিবর্তন, আমাদের সামনে সুসময় আসতেছে, সেই সময়ও আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমার নামে আবার আমাকে আওয়ামী লীগ বানিয়ে আমার নামে মামলা দেওয়া হইল। এটা তো অবশ্যই দুঃখজনক, কারণ বিএনপি কইরা যদি বিএনপি কইরা আওয়ামী লীগের সময় মামলা খাইছে, বিএনপি আবার বিএনপি তারা মামলা করে, তো এটা একটা দুঃখজনক। বিএনপি সরকার ছিল সময় তার হাত কাটছে, এখন আবার বিএনপির মামলাও আছে। বিএনপির মামলা থেকে আবার আওয়ামী লীগ ইয়ে হয়েছে, তখন আবার আওয়ামী লীগের মামলা করছে। শুধু লুৎফর নয়, কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে মামলায় আসামি হয়েছেন বিএনপি কর্মী বুলবুল ও মুন্নাফ। তারাও এখন ঘরবাড়ি ছাড়া। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মেম্বার নির্বাচিত হয়েছিলাম। তারপরে আমি ওই সময় কামরুজ্জামান লেবু সাহেব চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে আমি মেম্বারি করেছি। আমি তার ফেভারে বা তার পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করি নাই বিদায় রাগ বা জিতের বশবর্তী হয়ে উনি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে। নাশকতার মামলায় বিএনপির নেতা কর্মীদের আসামি করাকে দুঃখজনক বলছেন সিনিয়র নেতারা। আর কামরুজ্জামান লেবুর দাবি, তারা বিএনপি নয়, আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। লেবু চেয়ারম্যান যেই হোক, দলের যত বড় নেতাই হোক, জননেতা, দেশ নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আছে যে চোর বিদায় করে ডাকাত আনা যাবে না। আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, এটা অনেক রক্তের বিনিময়ে অর্জিত। দীর্ঘদিন আওয়ামী লীগ করে, মুন্নাফরাও আওয়ামী লীগ, যুবলীগের সাথে একবার ছবি সহ ছবি আছে, যুবলীগের সাথে এলাকায় মহড়া নানা নিয়ে আছে। যে জাকারিয়া হারুন যেটা বলছে, এটা তো বানোয়াট না, সে তো অনেক মামলায় জড়িত, চিটারি বাটপারি অনেক কিছু। নাশকতার অভিযোগে গেল 30 আগস্ট মুক্তাগাছা থানায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ সহ 92 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 14 থেকে 1500 জনকে আসামি করে মামলা করেন 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, সংকট উত্তরণে করণীয় নিয়েও আলোচনা করার কথা আছে। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সফর। এর আগে সকালে মার্কিন ট্রেজারি ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। দেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হলেও ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে ইস্পাত দীর্ঘ ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ভাতার ব্যবস্থা করার দাবিও জানান তিনি। নিয়াজ মাহমুদকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেয় দলের নেতাকর্মী সহ নিহতদের স্বজন ও আহতরা। এই সভাটি শহীদ স্মরণে 1 মিনিটের নীরবতা আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু সভার আনুষ্ঠানিকতা। আন্দোলনে আহতদের চাওয়া, নিহতদের পরিবার সহ ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বিচার করতে হবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার।
যারা শহীদ হয়েছে এই পরিবারের পাশে যেন সরকারিভাবে সবাই সহযোগিতা করে এবং যারা আহত হয়েছে এদেরকেও যেন ভালো উন্নত মানের ট্রিটমেন্ট করা হয়। আর নেতারা জানান যে কোনো মূল্যে নতুন বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। রক্ত দিয়ে যারা আজকে এই নতুন স্বাধীনতা আনলো আমরা যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই। স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সকল অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত না করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্মরণ সভায় সংহতি জানাতে আসা নেতারা বলেন, প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হলেও গণহত্যার বিচার করতে হবে। 16 বছরের হত্যাযজ্ঞে যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। আন্দোলনে হতাহতদের সহায়তা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। বন্ধু বলেন, দেশ নতুন করে স্বাধীন হলেও চক্রান্তের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে সবাইকে। হয়তো স্বাধীন হয়েছি, এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাতের ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। হায়নারা এখনো আক্রমণের জন্য লুকিয়ে আছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রতিহত করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে নয়াপল্টনে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। এমনটাই জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, আগামী 17 সেপ্টেম্বর বিকেল 3টায় নয়াপল্টনে এই সমাবেশ হবে। তবে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আজ ঘোষণা অনুযায়ী শোভাযাত্রা হবে বলে জানান এই বিএনপি নেতা। প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা আপাতত স্থগিত করে আগামী 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন নয়াপল্টন পার্টি অফিসের সামনে 17ই সেপ্টেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে, এবং এই সমাবেশটি গণতন্ত্রের সমাবেশ ইনশাল্লাহ হবে। আগামীকালকে বিভাগীয় শহরসমূহে আমাদের গণতন্ত্রের র্যালি আছে, যেখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ গণতন্ত্রের র্যালির নেতৃত্ব দিবেন। আজ থেকে সব গার্মেন্টস কারখানা খুলবে। কোথাও আন্দোলন হলে শ্রম আইন অনুযায়ী সে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। শনিবার বিজিএমইএ ভবনে চলমান পরিস্থিতি নিয়ে শিল্প মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা। চলমান অস্থিরতায় ভারতের হাত রয়েছে জানিয়ে শিল্প রক্ষায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান উপদেষ্টারা। আরো জানাচ্ছেন শিউলি রায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন দাবিতে উত্তাল সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প এলাকা। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ব্যাঘাত হচ্ছে উৎপাদন। দফায় দফায় বৈঠক আর সেনাবাহিনী মোতায়েন করেও বন্ধ করা যায়নি নাশকতা। এমন পরিস্থিতিতে পোশাক কারখানা খোলা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ সহ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন 3 উপদেষ্টা। দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত হয় রোববার থেকে সব কারখানা খুলবে। আন্দোলন হলে শ্রম আইন অনুযায়ী কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যদি এভাবেই চলে তাহলে তাদেরকে টেরর অ্যাক্ট ছাড়া দ্বিতীয় রাস্তা নাই। সো আমি উপদেষ্টা মহোদয়ের কাছে রিকোয়েস্ট করব, এই একটা অ্যাসুরেন্স গ্যারান্টি দরকার। একটা কমিটি হয়েছে, কমিটি তার কাজ করবে, সেই সময় পর্যন্ত যেন কোনো ফ্যাক্টরি কোনো বন্ধ না করতে হয়। আর যদি এভাবে আসে ঢোকে, তাহলে আমাদের মালিকদের সবার দাবি
তেরো রাখে তাহলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব। চলমান অস্থিরতার জন্য ভারতের ইন্ধন দেখেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শ্রমিকদের সমস্যা সমাধানের সেল গঠন করা হয়েছে জানিয়ে সবাইকে কাজে ফেরার আহ্বান জানান তিনি। শ্রমিক, মালিক, সরকার, আরো যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সংঘাত হলে তৃতীয় শক্তি লাভবান হবে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বেতন ভাতা পরিশোধ সহ যৌক্তিক দাবি পূরণে কাজ করছে সরকার। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে তাদের লাভ হবে। যৌথ বাহিনী কারখানা নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনে জিওসি মেজর জেনারেল মঈন খান। যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডে থাকব এবং আমরা এই আমাদের কাজ করে যাব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় আনতে জীবন দিতে হয়েছে হাজারেরও বেশি মানুষের। যাদের রক্তের উপর দিয়ে অর্জিত এই বিজয় তাদেরই একজন কদমতলী থানার মোহাম্মদবাগের বাসিন্দা রিফাত। পরিবারের আদরের ছেলেকে হারিয়ে যেন নির্বাক রিফাতের মা বাবা। ছেলে হারানোর শোক কাটিয়ে এখনো উঠতে পারেননি পরিবারটি। তবে রিফাতকে যারা হত্যা করেছে তাদের বিচার চেয়েছে পরিবারটি। মাজহারুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সনি বর্মন। পুলিশের গুলিতে নিহত রিফাতের কবরের পাশে এভাবে কাঁদছেন বাবা আওলাদ হোসেন। ৫ আগস্ট অন্য অনেকের মতোই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন রিফাত। সেদিন বাকিরা ফিরলেও রিফাত ফিরেছেন লাশ হয়ে। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বিউটি আক্তার। ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, একজন মা জানে ছেলে হারানোর বেদনা কতটা নির্মম। তবে ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেন। কি করবো, সারা জীবন দেখবো এটার ভিতরে আমি খুঁজে পাবো। আমার ছেলের কারণে যদি আল্লাহ তাআলা কি করে, এই দেশে যত মানুষ আছে সবার আল্লাহ শান্তি দিয়া দেখ। বন্ধুতুল্য ভাইকে হারিয়ে বাকরুদ্ধ একমাত্র বোন সানিয়া। ভাইয়ের স্মৃতির কথাগুলো বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। আর ছবি দেখি বা কিছু করি আমার মানতে পারি না। আমার মনে কি ওই যে জায়গায় শুয়ে যায় আমার ওর কাছে জায়গা আমি নিতে পারি না, এখনো মানতে পারি না যে আমি নাই। সেদিন রিফাতের সাথে আন্দোলনে গিয়েছিলেন তার বন্ধুরাও। তারা ফিরলেও মায়ের কুলে ফিরেনি বন্ধু রিফাত। দেশ টিভির সামনে তুলে ধরেন যাত্রাবাড়িতে ঘটে যাওয়া সেদিনের নির্মমতার কথা। যাত্রাবাড়ি থানা পুলিশ আপনার থানায় চলে গেছেন, ওনারা আর কি পিছনে অগ্রসর হয়েছেন। তো তখন আমরা একবার সামনে চলে গেছি, হঠাৎ করে তারা ফায়ারিং শুরু করে দেয়। ওরা সরাসরি AK-47 দিয়ে ফায়ারিং শুরু করছে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেটা হয়তো বাবাই উপলব্ধি করতে পারেন। জানান, ছেলে হারানোর এক বুক কষ্ট নিয়েই চলতে হবে তাকে বাকি জীবন। ছেলে রিফাতের মতো যাদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন বিপন্ন না হয় সেটাই প্রত্যাশা তার। এই দেশের জন্য শহীদ হয়েছে মানুষ, একটা জিম্মি ছিল যারা নিয়ে এই দেশে কথা বলতে পারতো না, এই দেশের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য একটু রাষ্ট্রীয়ভাবে একটা যেন মর্যাদা দেয়। বুকের ধন হারানো বাবা মার প্রত্যাশা দ্রুতই শাস্তির আওতায় আনা হোক হত্যাকারীদের। রিফাদের মতো যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিজয়, রাষ্ট্র তাদেরকে যথাযথ সম্মানের সাথে মনে রাখুক, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। খুলনায় এখনো বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছেন শেখ পরিবারের আস্থাভাজন সড়ক ও জনপথ অধিদপ্তরের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ। এর আগে তিনি 2020 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 28 জুলাই পর্যন্ত ছিলেন সড়কের নির্বাহী প্রকৌশলী হিসেবে। খুলনায় আসার পর থেকে তিনি শেখ পরিবারের প্রভাবেই দুর্নীতি ও অনিয়ম গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদ। সম্প্রতি তিনি বিএনপির রাজনীতিতে তার আত্মীয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে তার সুধীজন রয়েছে এমন কথা বলে ভোল পাল্টানোর চেষ্টায় আছেন।
শেখ পরিবারের আস্থাভাজন হয়ে শত কোটি টাকা অনিয়ম দুর্নীতি করে ১৬ বছর ধরে খুলনা জোনের বিভিন্ন জেলায় সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন আনিসুজ্জামান মাসুদ। শেখ হেলাল ও শেখ তন্ময় সহ আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় মাগুরা, ঢাকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন স্থানে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদের পাহাড়। মাসুদ অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে সড়ক কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করতেন বলে অভিযোগ উঠেছে। অধস্তনদের অকথ্য ভাষায় গালিগালাজ, থানায় জিডি করা সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। তার এমন দুর্ব্যবহারের কিছু প্রমাণ এসেছে দেশ টেলিভিশনের হাতে। আছে মারধরের ভিডিও। খুলনা শহরে থাকতে পারবেন, আমার চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবো একটু পরে, শুধু করে নিয়ে কথা বলবো। হাইকোর্টে যাবো, তোর বিরুদ্ধে পারবো না। আমার বাসায় ডাইকে নিয়েছিল, সিঁড়ির ওই জায়গায় ডাইকে নিয়ে থাবা চিলঘুষি কতগুলো দিল, এই ইরিক ফিরিক গালাগালি অনেক কিছু বললো। তারপরে আমার ওইখানে রাখছিল প্রায় 12 দিন। তিনি খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের প্রভাব খাটিয়ে তোয়াক্কা করতেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। নির্বাহী প্রকৌশলী থাকাকালীন তাদের বিরুদ্ধে করেছেন সিআর মামলাও। স্টাফ না খালি অফিসারদের সাথেও এই ধরনের বাজে ব্যবহার করত, ছোটখাটো স্টাফদের সাথেও করতো, তাদের নামেও মামলা করত। শুধু তাই নয়, নিজের বদলি ঠেকাতে সাবেক এমপিকে দিয়ে সুপারিশও করিয়েছিলেন তিনি। এমনকি নিজ বাড়ির কেয়ারটেকারকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন মাসুদ। রাতে এসে জামাত করে বেমি করে উল্টো গালিগালাজ, তারপরে আমার বের করে দিল। বললাম বড় স্যারের দ্বারে লিখিত জানালাম আমি স্যার এসি স্যারের দ্বারে, তারপর থেকে সে আমার মামলা শুরু করলো। দেশ টিভির অনুসন্ধানে জানা যায় দুদককে হাতে রাখতে অভিনব ব্যবস্থা নিতেন মাসুদ। সওজের বাংলোতে দুদক কর্মকর্তাদের রাখার ব্যবস্থা করে দেয় প্রকৌশলী মাসুদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নিত না সংস্থাটি। বাড়ি থেকে উনি তো আইবিতে থাকে, উনি কিন্তু স্যার ঢাকার বাইরে আছে, স্যার আমেরিকায় গেছে। উনি স্যার থাকে 1 নম্বর রুমে, নিচতলা 1 নম্বর রুমে। উনি ওই বছর দেড় মতন আছে আর কি। নির্বাহী প্রকৌশলী থাকাকালীন উন্নয়ন প্রকল্পে প্রায় 450 কোটি টাকার কাজ করেছেন মাসুদ। এসব কাজেও নানান অনিয়মের অভিযোগ রয়েছে তার নামে। এমনকি কাজের 2 কোটি টাকা ভাগ বাটোয়ারারও অভিযোগ ছিল এই প্রকৌশলীর বিরুদ্ধে। এত সব অভিযোগ থাকার পরও বিষয়গুলো অস্বীকার করে এড়িয়ে যান মাসুদ। এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এটা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2 কোটি টাকার যে বিষয়টা বললেন যে তদন্ত হয়েছে, এটা আসলে দুদক কর্তৃক তদন্ত হয়েছে বা এটা পরিসমাপ্তি ঘটেছে। আমার বিরুদ্ধে আসলে অভিযোগ পাইনি। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে কয়েকজন নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ফারুক ও তার সঙ্গী নয়ন রুদ্র সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের এক নারী। এ ঘটনায় টুরিস্ট পুলিশ কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছে। কক্সবাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কয়েকজন নারী ও তৃতীয় লিঙ্গের মানুষকে হেনস্থা, মারধর ও কান ধরে উঠবোস করানোর ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম ফারুকুল ইসলাম। শনিবার বিকেলে ফারুক ও তার সঙ্গী নয়ন রুদ্র সহ কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করে ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের এক নারী। আমি দাঁড়িয়ে পিছে ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম, সে এসে আমার ফোনটা টেনে নিল। আমি বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন? সে আমাকে একটা বাড়ি মেরেছে। বাড়ি মেলে বলতেছে তুমি ছাত্রলীগের কর্মী, হ্যাঁ তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে। তো এখন সে যেহেতু আমাকে ছাত্রলীগের অভিযোগ দিয়েছে, ওরকম একটা প্রুফ তো লাগবে, কোনো ছাত্রলীগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও বা আমি ছাত্র আন্দোলনে গিয়েছিলাম এরকম কোনো প্রুফ তো দিতে হবে। আমি এমনি ঘুরতে গেছি, এখানে যাওয়ার সাথে সাথে আমাকে কিছু না বলে মারধর করছে, আমার ফোন নিয়ে ফেলছে, প্রথম নিয়ে ফেলছে ফোন। আমরা একটা সুস্থ বিচার চাই যে আমরা একটা মানুষ, আমরা তৃতীয় লিঙ্গ, আমরা কিন্তু মানুষ, আমাদের আল্লাহ বানাইছে, আমরা তো নিজে থেকে হিজরা হয় নাই। জানা গেছে টুরিস্ট পুলিশের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় সমুদ্র সৈকত ও শহর জুড়ে যৌনকর্মী নিধনের নামে নারীদের হেনস্থা করা শুরু করেছিল ফারুক ও তার কয়েকজন সঙ্গী। বিষয়টি খতিয়ে দেখে পুলিশের কারো সংশ্লিষ্টতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। যদি কোনো পুলিশ এরকম করে থাকে,
কোনো অন্যায়কারীকে সাহায্য করে থাকে, এটা আমরা অবশ্যই বিভাগীয়ভাবে আমরা ব্যবস্থা নিই। এদিকে ফারুক ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত রয়েছে বলে দাবি করা হলেও তা নাকচ করেছে সংগঠনটি। শনিবার বিকেলে শিবিরের কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে নারী হেনস্থাকারী ফারুক তাদের কেউ নয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধ করতে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে DRU-তে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় রাজনৈতিক পরিচয় আছে এমন কেউ স্থান পাবে না জাতীয় নাগরিক কমিটিতে। সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তির সুনামে কোনো কার্যক্রম পরিচালনা করেনি। গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে ওয়েবসাইট তৈরি করে সদস্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন নেতারা। বাংলাদেশের যে নাগরিক যে সেকশনটা রয়েছে তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয় নাই। সো আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে একটি কমন গোল সেট করেছি। সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ। বাংলাদেশ রক্ষার জন্য কোনো বাদ, মতবাদ, দলাদলি সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়, সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা আইন বিষয়ক সেল আমরা গঠন করেছি, যে আইন বিষয়ক সেল এই যে সময়টাতে যারা আহত হলেন, যারা নিহত হলেন, শহীদ হলেন, তাদের পরিবারের পক্ষ থেকে যারা মামলা করতে চান তারা আমাদের এই আইন সেলের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই সঠিক ঘটনার ভিত্তিতে মামলা হোক, যারা প্রকৃত অপরাধী তাদেরকেই মামলায় যেন আসামি করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝড়ো হাওয়া। বৈরী আবহাওয়ায় নোয়াখালী এবং কক্সবাজারের ডলারডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি নৌরুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ছোট নৌযান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দেয় এর প্রভাব। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়া। চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টি হলেও সকাল থেকে হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 229 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় 30 মিলিমিটার। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন বন্দর নগরীর বাসিন্দারা। জায়গাটা অনেক বৃষ্টি চলতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বৃষ্টি। এখন একটু পর হইতেছে, আমরা রাস্তায় নেমছি। কারণে অবস্থা তো অনেক খারাপ, আমাদের ব্যবসা হচ্ছে না, এখানে আমরা অনেক কষ্টে আছি। একটা কিনলে একটা কিনতে পারতেছি না। আজকে 3-4 দিন বলতে আন্দোলন নিয়ে আমাদের এখানে ব্যবসা অবস্থা খারাপ, ব্যবসা করতে পারতেছি না। এদিকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লাইটার জাহাজ চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় জেলা ভোলার জনজীবন। গেল 24 ঘন্টায় জেলায় 58 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট নৌযানকে। আমরা তো দিন আনি দিন খাই, এরকম বৃষ্টি নামলে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খামো? বর্ষার জন্য বেরোইতেছি না, এই যে বাচ্চার ওষুধ আনবো, ইঞ্জেকশন আমরা আনতে পারতেছি না, এই সমস্যা। সকাল পর্যন্ত বৃষ্টি তো ভাইয়া, এখন কি জানি আমার যাত্রীও কম, গাড়িও চা দিতে না, কারেন্ট কুরেন্ট নাই। শুক্রবার রাত থেকে নোয়াখালীতে টানা বৃষ্টি চলে। এতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে অবনতির সংখ্যা জেলার বন্যা পরিস্থিতি। সকাল থেকে আসলে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আবার যারা কর্মজীবী আছে সবার জন্য অনেক সমস্যা হচ্ছে। এখান থেকে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পানি একসময় নেমে গেছিলো, এখন আবার অনেক পানি আবার উঠেছে, এখন হাঁটে আসতে অনেক অসুবিধা হচ্ছে। আবার নতুন করে আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের সদরবাসী খুবই জনদুর্ভোগে আছে। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটে।
স্মরণকালের ভয়াবহ বন্যার 1 মাস যেতে না যেতেই লক্ষ্মীপুরে ফের টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি চরমে। আজকে ভোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, সব মিলিয়ে অনেক বাজে অবস্থা। পরিস্থিতি সাইকেল দিয়ে যাইতেছি, পুরো ভিজে গেছি, কাজে যাবো বা একটা জায়গায় যাবো, মানে সেই পরিস্থিতিটা নাই। খুবই ভয়াবহ একটা অবস্থা, মানে বৃষ্টির কারণে। চার্জ নাই, একটা জায়গাতে যোগাযোগ করব সে মানে সিস্টেমটাও নাই বৃষ্টির কারণে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের 8 জেলার নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মতলব রুটে ছোট নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে BIWTA। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকালে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।